প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন ডাক্তার তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাদের দল এখনো নিবন্ধন পায়নি, আসলে আবেদনই আপনারা এখন পর্যন্ত করেননি, কিন্তু আবেদনের সময় তো চলে যাচ্ছে। আপনাদের দল থেকে বলা হয়েছে যে আপনারা সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করবেন। আপনাদের কমিটিগুলির খবর কি? দল নিবন্ধনের একটা তারিখ আবার পুনর্নির্ধারণ হয়েছে 20 এপ্রিল পর্যন্ত, এবং আমাদের এই দল নিবন্ধনের জন্য আত্মপ্রকাশ হলো 28 ফেব্রুয়ারি। দল নিবন্ধনের জন্য যে একটা আলাদা টিম, ডেডিকেটেড টিম আমাদের করা হয়েছে, যারা নিবন্ধনের বিভিন্ন যে শর্তাবলী আছে, আমাদের বিভিন্ন একটা কেন্দ্রীয় কার্যালয়, জেলা উপজেলাতে কমিটি লাগবে একটা নির্দিষ্ট সংখ্যক, তারপর একটা লোগো লাগবে, আমাদের একটা প্রতীক লাগবে। সো এগুলা সহ সব কিছু নিয়ে কাজ করছে একটা ডেডিকেটেড টিম, এবং এরা ইতিমধ্যেই ইসির সাথে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবেও বসার ওই টিমটাই যোগাযোগ মেনটেন করছে। সো আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা নিবন্ধনের জন্য আবেদন করতে পারব। আমরা একটু জানতে দিতে চাই, এই টিমের নেতৃত্ব দিচ্ছে কে আপনাদের? এটা আমাদের একটা ইন্টারনাল টিম, আমাদের আহ্বায়ক থেকেই, আহ্বায়ক প্যানেল, আমাদের যে কমিটি আছে এখান থেকেই সংশ্লিষ্টদেরকে নিয়েই একটা ইন্টারনাল টিম করা হয়েছে। এবং যেটা বলতে চাই যে যেহেতু নির্বাচন সংস্কার কমিশন কিছু প্রস্তাব রেখেছে, এবং ইসির পক্ষ থেকেও কিছু নতুন, যেমন কিছু আপনি জানবেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে জনাব হাসনাত কায়ুম একটা রিট করেছিলেন এই এটা বিদ্যমান যে ব্যবস্থা আছে ইসির, এটার পরিপ্রেক্ষিতে। সো ইসি থেকেও একটা মানে নিয়ম কানুনগুলো আবার রিশাফল করার যায় কিনা, এবং কিভাবে নিবন্ধনের, নতুন দল নিবন্ধনের সময়সীমাটাকে আরেকটু বাড়ানো যায় কিনা, এগুলো নিয়ে কিন্তু তাদের আভ্যন্তরীণ আমাদের দলের সাথে, ইসির সাথে একটা অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির যে কমিটি ছিল, তারাই কি জাতীয় নাগরিক পার্টির কমিটি হচ্ছে জেলা উপজেলার? যখন জাতীয় নাগরিক কমিটি, যখন কেন্দ্রীয় যে নাগরিক কমিটি ছিল, তাদের কিন্তু সবাই রাজনীতিতে আসে নাই। না, আমি জেলা বা উপজেলা পর্যায়ের কথা বলছি। আমি বলছি কারণ কেন আসে নাই, কারণ সবার কিন্তু রাজনৈতিক স্পৃহা বা আকাঙ্ক্ষা থাকলেও দেশ গঠনে বা দেশের জন্য কাজ করার, কেউ সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে রাজনৈতিক দল করে কেউ চেয়েছেন, আবার কেউ চেয়েছেন যে তাদের নিজস্ব ভূমিকায় থেকে, যা তারা সামাজিকভাবে যে যে সেক্টরে পারদর্শী, একটা সিভিল প্ল্যাটফর্মের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটিতে কিন্তু রয়ে গেছেন। ঠিক একই জিনিস কিন্তু বিভিন্ন জেলা উপজেলার ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ অনেকে, আমরা কিন্তু যখন এনসিপি আত্মপ্রকাশের আগেই আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে প্রায় 400টা থানার উপরে প্রতিনিধি কমিটি দিয়েছিলাম। সো ওখান থেকে অনেকেই এখন এনসিপির সাথে সংশ্লিষ্ট হবেন। আমরা যখন বিভিন্ন জেলা উপজেলায় কাউন্সিলের মাধ্যমে কমিটি হবে, তখন যারা চাইবেন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে বিভিন্ন জেলা উপজেলার মতো, তারা যোগদান করবেন। এবং নতুন আরও আমরা তো গণসংযোগ চালাচ্ছি, এবং বিভিন্নভাবে আমাদের সাংগঠনিক বিস্তার করার জন্য এনসিপি কাজ করছে। সো আরও যারা নতুন যোগদান দিতে পারেন, যারা নাগরিক কমিটিতে ছিলেন না, তারাও আসতে পারবেন। এবং যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে চায় না, তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মে একটা সিভিল সোসাইটি বা একটা প্রেশার গ্রুপ, যেভাবে হোক, ওখানে কাজ করতে পারবেন। একটা অভিযোগ রয়েছে, সেটি হলো জাতীয় নাগরিক কমিটি যা করা হয়েছিল, এগুলো গঠন করার পেছনে জামাত শিবির একটি বড় সক্রিয় ভূমিকা রেখেছে, এবং জাতীয় নাগরিক পার্টির কমিটি তাদের নির্ধারিত লোকরাই হয়তো কমিটিতে থেকে যাবেন। আচ্ছা, অভিযোগ তো আসলে আমার মনে হয় না এনসিপির বিরুদ্ধে একটা, অসংখ্য, আমি নির্দিষ্ট করে এটাই বলছি, যেহেতু কমিটির অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে। আমরা চেষ্টা করি সেগুলো অ্যাড্রেস করে, আপনারা যখন প্রশ্ন করেন সেগুলো মানে অ্যাকসেপ্টেবল উত্তর দেওয়ার জন্য। তো
আসলে জামাত শিবিরের সম্পৃক্ততা আছে বা জামাতের বি টিম এ ধরনের নানান কথা কিন্তু আমরা শুরু থেকেই, পার্টি না একদম যখন জানাক শুরু হয়, জাতীয় নাগরিক কমিটি শুরু হয়, তখন থেকেই আমরা এভাবে দেখে আসছিলাম। কিন্তু আমাদের বিভিন্ন নীতি নির্ধারক পর্যায়ের দায়িত্বশীল পদের অনেকেই এবং আমরাও বিভিন্নভাবে সময় গণমাধ্যমে এটা পরিষ্কারভাবে আমাদের অবস্থান জানিয়েছি যে জামাত শিবিরের সাথে এরকম সম্পৃক্ত বা কেউ তাদের পার্টিকুলারলি কেউ তাদের সমর্থিত কেউ যে কমিটিতে জায়গা করে নিচ্ছে বা পার্টিতে জায়গা করে নিচ্ছে, ব্যাপারটা এরকম না। আমাদের তো আপাতত একটা আহ্বায়ক কমিটি আছে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এবং জাতীয় নাগরিক কমিটি, দুইটা প্ল্যাটফর্ম থেকে, এবং যারা এই দুইটা প্ল্যাটফর্মে ছিল না কেউ কিন্তু পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হতে চায় তারাও যোগ দিয়েছেন। এবং আমি আপনাকে আরো একটু বলতে চাই যে আমাদের যখন জানাক শুরু হয় তখন কিন্তু এখানে এক্স শিবিরের একটা পোর্শন ছিল, বামপন্থীদের একটা পোর্শন ছিল, ইসলামপন্থী যারা তাদেরও একটা পোর্শন, পরবর্তী মানে গণ অভ্যুত্থানের পরে যারা আসলে বাংলাদেশকে নতুনভাবে দেখছে এবং বাংলাদেশপন্থী একটা রাজনীতি করে সামনের দিকে আগাতে চাচ্ছে, তাদেরকেই কিন্তু আমরা একত্রিত করেছিলাম। সো এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ আছে, কিন্তু সবাই গণ অভ্যুত্থান বা জুলাইয়ের এই স্পিরিটটাকে ধারণ করে। এটাকে আমরা মূল ক্রাইটেরিয়া ধরছেন যে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে কারা ধারণ করছে? অবশ্যই এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া, কারণ হচ্ছে একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান হলো এবং আপনি যদি এনসিপির দলটার দিকে তাকান, এই দলটা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে এক ধরনের মানুষের মধ্যে যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতি একটা মানুষের আশা ছিল যে তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসবে, এবং এই ছাত্র তরুণরা সেই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে এবং এটার পরবর্তী বাংলাদেশ গঠনে তাদের কিন্তু এক ধরনের দীর্ঘ একটা স্বপ্ন বা আশা আছে, যেটা জনগণ এদের মাধ্যমে মানে পরিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করে। তো সেভাবে তাদের থেকেও কিন্তু একটা দাবি ছিল একটা নতুন রাজনৈতিক দলের এই গণ অভ্যুত্থানের পরে। তো অবশ্যই 24-এর গণ অভ্যুত্থান, এনসিপির প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু একটা দল বেরিয়ে আসে, বা আমি বলবো যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসলেই এনসিপি। আমরা জানি যে এক সময় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে এবং নেতৃত্ব দিয়েছে তরুণরা, এবং এই নেতৃত্ব দেয়া নেয়া ব্যাপারে অনেকের মনোক্ষুণ্ণতা আছে যে আমরা বিশাল দল, আমরা নেতৃত্বে থাকলাম না, এই একদম তরুণরা নেতৃত্ব দিল, এই ধরনের এক ধরনের ক্ষোভ কিন্তু রয়েছে যে যাই বলুক না কেন। আমার প্রশ্ন হলো যে আপনাদের এই দলটির বয়স সম্ভবত 1.5 মাসের দাঁড়ালো, কিন্তু এই 1.5 মাসে আপনারা প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে যাচ্ছেন। কেন এত সমালোচনা আপনাদের বিরুদ্ধে? কেন প্রচন্ড সমালোচনা এই শব্দটাকে আমি যদি একটু অন্যভাবে বলি, আমি আরো একটু কঠিন শব্দ ব্যবহার করি, আপনাদেরকে অ্যাসাসিনেশন করা হচ্ছে না। আসলে প্রচন্ড সমালোচনা আলোচনা এটার যদি আরেকটু অন্যভাবে বলা যায় যে আমরা খুব ট্রেন্ডিং, মানে আমাদেরকে নিয়ে মানুষ খুব কথা বলছে এবং এনসিপির দোষ গুণ প্রশংসা ভুল ধরা সব কিছু মিলায় রাজনৈতিক অঙ্গনে এনসিপি এখন ট্রেন্ডিং, এটা আমি এভাবে আসলে বলতে চাই। এখন অভিযোগ আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে দ্বিদলীয় বা আমরা যে দুইটা বড় দল আমরা সবসময় দেখে আসছি, তাদের একটা আধিপত্য বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই দেখে আসছে কম বেশি। সো এই আওয়ামী লীগ বিএনপির বাইরে গিয়ে একটা দল এবং এত বড় একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে, এবং যেটা আপনি বললেন যে ছাত্র তরুণ, এবং আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি এদেরকে কেউ চিনতো না এই গণ অভ্যুত্থানের আগে। তো এরকম অচেনা অজানা নির্দলীয় একদল ছাত্রের আহ্বানে যারা পুরো বাংলাদেশকে একত্রিত করেছে এবং এরকম একটা নৃশংস স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনাকে ফেলতে পেরেছে, তো তাদের প্রতি মানুষের একটা, তারা যে রাজনৈতিক দল করবে তাদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকবে, পাশাপাশি সাধারণ মানুষ এটাও আশা করে যে তারা কোনো ভুল করবে না। ভুল ইন এ সেন্স যে বিগত যে রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের রাজনৈতিক অপসংস্কৃতি ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, দলীয়করণের অভিযোগ ছিল, এগুলা নতুন দল করবে না। নতুন দল শুধু বাংলাদেশ নিয়ে কাজ করবে, বাংলাদেশপন্থী হবে, বাংলাদেশের মানুষকে
গুনবে সত্যিকার অর্থে, কারণ রাজনীতি করে কিন্তু গুটি কয়েক মানুষ, তার বাইরে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী অরাজনৈতিক যারা কিন্তু এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তারা কিন্তু পরবর্তীতে রাজনীতিতে আসে না, কিন্তু তারা তাকিয়ে আছে যে কেউ এই রাজনীতির ধারাটা পরিবর্তন করবে। সো এইরকম একটা দল যখন এতদিন পরে, এত বছর পরে, এতগুলো দশক পরে আত্মপ্রকাশ করে, স্বাভাবিকভাবেই তাদের দিকে সব ক্যামেরার ফোকাস থাকবে, সব মাইক থাকবে, এটাই স্বাভাবিক। সো আমরা এটাকে আবার পজিটিভলি নেই। যত সমালোচনাই হোক, যতই সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকি, যতই অভিযোগ আসুক, আমরা কিন্তু এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, যে কারণ এটার আরেকটা মানে হচ্ছে যে মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে, প্রতিনিয়ত ভাবছে, এবং আমরা মনে করি যে এই যখন প্রশংসা করে তখন আমরা অনুপ্রাণিত হই, এবং যখন আমাদের দোষ ধরে তখন আমরা সেটা শুধরানোর একটা সুযোগ পাই। আপনাদের দলটির বয়স একেবারেই কম, আমরা বলছিলাম 1.5 মাসের মধ্যে। ঠিক এই স্বল্প সময়ের মধ্যে এই দলটির তুল্যমূল্য বিচার করার সময় কিন্তু এখনো আসেনি। এরপরে যদি আপনাকে আমি প্রশ্ন করি যে এই দলটির শক্তির জায়গা কোন জায়গায় আর দুর্বলতা কি? যদি আমি শক্তিটার আগে বলি, শক্তিটা হচ্ছে যে মানে একদম একঝাঁক তরুণ নেতৃত্ব এবং অর্গ্যানিক, আমি যেটাকে আসলে বলতে চাই আর কি, যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সচেতন, শিক্ষিত, মেধাবী, পরিশ্রমী, এরকম একঝাঁক তরুণ নেতৃত্বে কিন্তু এই দলটার মধ্যে আছে। এবং এই যে আমাদের যে দীর্ঘদিন যে পরিবারতন্ত্র, প্রতিটা মানে একটা পরিবারের লেগেসি আমরা রাজনীতিতে দেখেছি, এটা এখানে মানুষ পাবে না। এখানে 200টা পরিবার থেকে 200 জন উঠে এসেছে, এবং যার কারণে বোঝাপড়াটা এবং পুরনো কোনো কিছু ফিরিয়ে না আনার প্রবণতাটা মানে রাজনৈতিকভাবে এদের মধ্যে বেশি। এবং আরেকটা দিক হচ্ছে যে এখানকার বেশিরভাগ যেহেতু জেনজি বা এর পরবর্তী অ্যাভারেজ বয়স যদি আমি 30 ধরি এরকম, তাহলে সবাই কিন্তু বৈশ্বিকভাবে খুব কানেক্টেড, মানে ইন্টারনেটের যুগে। সো তারা বহির্বিশ্বে কোন দেশে কোন পার্লামেন্টে কি হচ্ছে, কোন রাজনৈতিক দলের কি হচ্ছে, কি ম্যারিটস কি ডিম্যারিটস, তারা কিন্তু এটা কম্পেয়ার করতে পারছে যে এটা আমাদের দেশে নাই কেন, বা এটা ওখানে ভুল হয়েছে, এটা আমাদের করা যাবে না। সো বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র কীরকম, চলাফেরা কীরকম, কিভাবে ওখানে নির্বাচন হয়, কিভাবে জনবান্ধব পলিসিগুলো ওখানে তৈরি হয়, এগুলো কম্পেয়ার করছে, এবং এভাবে কিন্তু নতুন বাংলাদেশকে সাজাতে চাচ্ছে। সো এটা মনে হয় যে আমার একদম ফ্রেশ কিছু মানুষ বা মেশিন আপনি যদি বলেন যে এখানে এসেছে। সো এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা শক্তি। প্লাস এখানে নারীদের উপস্থিতি, নারীদের অবস্থান দলীয়ভাবে রাজনৈতিকভাবে খুব শক্ত, যেটা বিগত কোনো রাজনৈতিক দলে নাই। এবং আমি খুব গর্ব নিয়ে বলতে চাই যে এনসিপিতে কিন্তু টোকেন ভিত্তিতে বা নারীদেরকে রাখার জন্য রাখা এরকম না, মানে নারীরা এনসিপির নারী রাজনীতিবিদরা এনসিপির শক্তি আসলে, মানে তাদেরকে এম্পাওয়ার্ড করছে অ্যাজ এ পার্টি। সো এটাও কিন্তু অনেক গ্রহণযোগ্যতা বা নতুন বাংলাদেশকে, কারণ এটা বিভিন্ন জরিপে বিভিন্ন স্টাডিতে এসেছে, নারী রাজনীতিবিদরা যখনই মানে ক্ষমতাতে গেছে বা তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দুর্নীতি কম হয় এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাটা বাড়ে এবং গণতন্ত্রের কিন্তু অগ্রগতি হয়। শেখ হাসিনা বলেন বা বিগত দিনে আমাদের যে জাতীয় পার্টির রওশন এরশাদ সাহেব ছিলেন, আমাদের স্পিকার ছিলেন, বা আমাদের অন্য রাজনৈতিক দলের, তারা কিন্তু সবাই একটা পরিবারের মধ্যে থেকে এসেছে, এবং এরা সত্যিকার অর্থে আসলে ওই নারী নেতৃত্ব বা সমাজের নারীদেরকে কোনো প্রতিনিধিত্ব করে নাই। এবং হাসিনাকে তো আমি এগুলোর মাঝখানে আসলে আনতেও চাই না। উনি একজন খুনি, উনি একজন ফ্যাসিস্ট, উনি এই ফ্রেমওয়ার্কের মধ্যেই আসলে পড়ে না একদম। তো যেটা বলছিলাম যে এই নারীদের উপস্থিতিও কিন্তু এনসিপির অন্যতম বড় শক্তি। আরেকটা হচ্ছে দুর্বলতা যদি বলতে চাই, যে আমাদের আসলে রাজনীতিটা করতে হচ্ছে এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা পুরনো রাজনৈতিক সংস্কৃতির সাথে, এবং পুরনো প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক ধারার সাথে আমাদের খাপ খাওয়ানোটা আমার কাছে মনে হয় যে একটু চ্যালেঞ্জ বা বাধার মতো। কারণ হচ্ছে
আমরা হয়তো আমরা কি চাই, কিভাবে বাংলাদেশকে চাই, এবং আমরা কিন্তু দেখেন মানে ঝুঁকি নেওয়ার, রিস্ক নেওয়ার যে একটা প্রবণতা, এবং এখান থেকে তো ঝুঁকি নিলেই তো সফলতা আসে। এটা দেখা যায় যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বাংলাদেশকে নিয়ে তো আপনি একা ডিসিশন নিতে পারবেন না, আপনার সবাইকে নিয়ে, সব স্টেক হোল্ডারকে নিয়ে কিন্তু ডিসিশন নিতে হবে। তো দেখা যায় যে তাদেরকে একটা পেজে আনা বা তাদেরকে বোঝানো, এটা অনেক সময় এটা একটু কষ্টের হয়ে যায়। তো এটার একটা অন্যতম চ্যালেঞ্জ। আর এই যে আপনি দেখেন এতগুলো সংস্কার কমিশন হলো, এবং যে টোনটাতে আমরা কথা বলছি যে কেন সংস্কার প্রয়োজন, সেটা অনেকেই হয়তো বুঝতেই পারছেন না, এবং না বুঝে উল্টা এখানে একটা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র হয়তো আমরা সেই প্রসঙ্গে পরে আসবো দেখছেন। তো এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশাবাদী যে সব ধরনের চ্যালেঞ্জই আমরা মোকাবেলা করতে পারবো। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন। ডাক্তার জাবিন, আপনাদের চ্যালেঞ্জের একটা বড় জায়গায় কিন্তু আপনার সম্ভবত এড়িয়ে গিয়েছে, যেটা খুব বেশি আলোচিত হচ্ছে, সেটি হলো জেএনজি পরিবার। আপনারা ঠিক আছে, আপনি গ্লোবাল রিলেশনের কথা বলছিলেন, গ্লোবাল সম্পর্কে আমরা জানে, সেটাও ঠিক রয়েছে, কিন্তু আপনাদের ভাষা, রাজনৈতিক ভাষা, সেটি কি সাধারণ মানুষকে কমিউনিকেট করতে পারছে? কেউ কেউ বলছে পাচ্ছে না। না, এখানে যে আমি আপনার সাথে পুরোপুরি দ্বিমত তা না। অবশ্যই আমাদের এটা অন্যতম একটা লিমিটেশন, কিন্তু আমি এটা এই কারণে আলাদা করে বলি নাই, কারণ এটা অলরেডি আইডেন্টিফাইড। কারণ যেহেতু ঢাকা কেন্দ্রিক একটা গণ অভ্যুত্থান বা আন্দোলন হয়েছে, এবং পরবর্তীতে এখান এর ছাত্র তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দলটা এসেছে, আমাদের অন্যতম টার্গেটই ছিল কিন্তু এই ক্যাম্পাস এবং ঢাকা কেন্দ্রিক রাজনীতি থেকে বের হয়ে সারা দেশে ছড়ানো। তো আমাদের আত্মপ্রকাশের পরপরই রোজা শুরু হয়, এবং আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের এই সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য, বিশেষ করে রোজার মাসে ইফতার কেন্দ্রিক কিন্তু যথেষ্ট গণসংযোগ হয়েছে। হ্যাঁ, আপনি এটা সঠিক বলেছেন যে প্রান্তিক পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে আমাদের কথা পৌঁছানো, আমাদের মানুষের মানে আমাদের ওখানে পৌঁছানো এবং ওদের কথা আমাদের শোনার মধ্যে একটা দূরত্ব এখনও আছে, এবং এটা কাটানোর জন্য আমাদের যথেষ্ট কাজ করতে হবে সামনে। কিন্তু পাশাপাশি আমাদের এটাও লক্ষ্য আছে যে আমরা স্থানীয় যারা নেতৃত্ব দিয়েছে, যারা গণ অভ্যুত্থানপন্থী ছিলেন, তাদের সাথে আমরা কানেক্ট করব। ঢাকা থেকে একজন গিয়ে যেভাবে একটা প্রান্তিক গ্রামীণ সমাজের সাথে মিশে যেতে পারবে, কিন্তু আপনি যদি ওখান থেকে একজন নেতাকে আমাদের সাথে কানেক্ট করেন, ওখানের যারা তরুণ যারা আছে তাদের সাথে যদি আমরা কানেক্ট করি, তাহলে তারা কিন্তু তাদের জনগোষ্ঠীর সাথে মিশে আমাদের এই রাজনৈতিক ভাবনা, আমাদের রাজনৈতিক পার্টির যে আমরা যা চাই, সেটা কিন্তু তাদের মধ্যে প্রকাশ করতে পারবে, এবং এই নতুন দল সম্পর্কে কিন্তু তাদেরকে বলতে পারবে। সো আমরা স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এভাবেও চিন্তা করছি এবং আগাচ্ছি। এটাও ঠিক যে অনেকে যেহেতু বিদ্যমান রাজনৈতিক দলগুলো প্রায় অনেক 30-40 বছরের পুরনো রাজনৈতিক দল, এবং তাদের নামই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী বেশি শুনে এসেছে। সো এনসিপির নামও তাদের কাছে পৌঁছানোটাও একটা সময়ের ব্যাপার এবং অনেক পরিশ্রমের একটা ব্যাপার। সো এসব সমস্যা বা লিমিটেশন যেহেতু আগে থেকে আমরা শুরু থেকে আমরা এটা আইডেন্টিফাই করে ফেলেছি, এবং সেটা যাতে আনসার দেওয়া যায় এবং সেটা যাতে কাটিয়ে ওঠা যায়, সে লক্ষ্যে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ করছি। আপনাদের 4টি বিষয় কিন্তু প্রবলেম হয়েছে, আপনারা কিছু করতে পারেননি। এর মধ্যে একটি হলো আপনাদের দাবি ছিল গণপরিষদ নির্বাচন, সেটি কোনো সমাধান হয়নি। আপনারা আরেকটা ছিল স্থানীয় নির্বাচনটা আগে হোক, সেই বিষয়ে এখন ধামাচাপা পড়ে গিয়েছে। জুলাই ডিক্লারেশন এবং সেকেন্ড রিপাবলিকের কোনো খবর নেই। এর মানে আপনারা এই 4টি মৌলিক বিষয় আপনাদের জন্য দাবি ছিল, এবং অনেক তরুণদেরও দাবি ছিল, কিন্তু আমরা দেখলাম বড় রাজনৈতিক দলগুলোর ধাক্কায়
আপনারা পিছনে পড়ে গেছে? না, এটাকে আসলে ব্যর্থতা বলবো না। প্রথমেই যদি আসি গণপরিষদ নির্বাচন বা সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তা, এটা কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনের কিন্তু মেয়াদকাল হচ্ছে 15ই জুলাই পর্যন্ত। মানে আপনি যদি একটু জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর দিকে দিয়ে তাকান, তাহলে আপনি কিন্তু বুঝবেন যে এটা কিন্তু এখনও অন টেবিল, এই আলোচনাটা গণপরিষদের আলোচনা। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কিন্তু এই সংস্কার কমিশনগুলো যে স্প্রেডশিট পাঠিয়েছে, ঈদের পরে কিন্তু তারা ধাপে ধাপে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কিন্তু বসছে, এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত একটা গণপরিষদ দ্বারা একটা সংবিধান প্রণয়ন এবং ওই সংবিধানের অধীনে একটা জাতীয় সংসদ, এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের অন্যতম দাবি, এবং এটা নিয়ে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনগুলোও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে। সো আমি এটা বলবো যে এটা কিন্তু চলমান রয়েছে এবং ইটস অন টেবিল। আরেকটা হচ্ছে যে জুলাই ডিক্লারেশন, হ্যাঁ আমি স্থানীয় নির্বাচনে আসছি, জুলাই ডিক্লারেশন, এই জাতীয় ঐকমত্যে পৌঁছানোর পর যে জুলাই চার্টারটা করা হবে, সেটার মধ্যে কিন্তু এই জুলাই ডিক্লারেশনের কথাটাও থাকবে। আমরা জানি যে কিছু সংস্কার বা কিছু দাবি যেটা সংবিধান ছাড়া, সেটা এই সরকারই কিন্তু অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন, বাকিটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে দিয়ে দিবে, যেটা পরবর্তীতে সরকার নির্বাচনের পরে জুলাই চার্টারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো জুলাই চার্টার কিন্তু প্রফেসর আলী রিয়াদ সাহেব কিন্তু কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই জুলাই চার্টারটা পরবর্তী বাংলাদেশের একটা রোড ম্যাপ করে দিবে, এবং সেখানে কিন্তু এই জুলাই ডিক্লারেশনটা, জুলাইয়ের যে একটা ঘোষণাপত্র, একটা দলিল, এটার দাবি কিন্তু ওখানের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি, এবং এটার ব্যাপারেও কিন্তু ওদিক থেকে আমরা আনসার আশা করছি আফটার সব রাজনৈতিক দলগুলো বা স্টেক হোল্ডারদের সাথে ঐক্যমতের পর। স্থানীয় নির্বাচনটা আসলে রাজনৈতিক দল হিসেবে আমরা নতুন, এবং আমরা সবসময় কিন্তু রাজনৈতিক মানে স্থিরতাটাতে বিশ্বাস করি। তো এটার প্রেক্ষিতে আমরা আমাদের দাবি তুলেছিলাম। এখন বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলো যদি এটাতে মানে আসলে একমত না হয়, সো রাজনৈতিক অস্থিরতাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটাতে মানে কিন্তু আপনি সংস্কার কমিশনগুলোর দিকে যদি তাকান, সেটাতে কিন্তু এই স্থানীয় নির্বাচন সংস্কার সহ, নির্বাচন ব্যবস্থা পুরো সংস্কার সহ কিন্তু আমাদের আরও অনেকগুলো কথা কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আমরা একমত। সো এগুলো অন্তত যদি হয়, তাহলে আমরা সেকেন্ড রিপাবলিক গণপরিষদের মাধ্যমেই যে একটা সংবিধান, নতুন সংবিধান বা একটা সংবিধানের মৌলিক পরিবর্তন যে আসবে, যেটার মাধ্যমে পরবর্তীতে যেটার আন্ডারে পরবর্তীতে একটা জাতীয় সংসদ হবে বা আইনসভা হবে, এই পুরো প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা, কারণ আমরা মনে করি যে প্রথম মানে সেকেন্ড রিপাবলিকটার মানে দাবিদার এখন বর্তমান বাংলাদেশ। তো এই পুরো ব্যাপারগুলাই কিন্তু ইন্টার কানেক্টেড, এবং যেহেতু আলোচনাগুলো এখন টেবিলে আছে, আমাদেরকে আলোচনা চালিয়ে যেতে হবে, এবং পরবর্তীতে সেই আলোচনার সাপেক্ষে এবং সময় বলে দিবে যে আমাদের রাজনীতি আসলে কোন দিকে যাবে এসব বিষয়ে। রাজনীতির শেষ বলে কোনো কথা নেই, এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। কিন্তু আমরা যদি একটা ধারণা করে নিই, এই সংস্কার, এই নির্বাচন, এই গণপরিষদ, এই সেকেন্ড রিপাবলিক, এই জুলাই ঘোষণাপত্র, যাদের সঙ্গে আপনাদের মিলে যাচ্ছে, তাদের সঙ্গে কি ভবিষ্যতে রাজনীতি জোট হতে পারে? এই প্রশ্নটা আমরা বেশ কয়েকবার মানে বেশ কয়েকবার না, প্রায় আমরা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে ইভেন নির্বাচনেও আমরা কোনো জোট করবো কিনা। আমাদের কিন্তু এরকম কোনো ধরনের ইচ্ছা বা এরকম কোনো আজকের দিন পর্যন্ত, হ্যাঁ এরকম কোনো ইচ্ছা আজকের দিন পর্যন্ত এমনি আমাদের কারোর সাথে জোট করার কোনো ইচ্ছা নাই। আমরা নিজেরাই এককভাবেই একটা রাজনৈতিক দল হিসেবে আগাতে চাই, কিন্তু ভবিষ্যতে যদি কর্মসূচি ভিত্তিক বা রাজনীতি ভিত্তিক কারোর সাথে যদি আমাদের মিলে, আমাদের অধীনে জোট হতে পারে, কিন্তু আমরা কারো অধীনে গিয়ে জোট করব এরকম কোনো ব্যাপার নাই। জনগণকে তোয়াজ করতে হবে, জনগণকে ভয় পেতে হবে, সেটা নতুন হোক আর পুরাতন হোক। তো আমরা জোট করব, আমরা সমীকরণ করব, এটার থেকে আমার মনে হয় যে জনগণ কি চাচ্ছে। কারণ আপনার দেখেন, এই গণ অভ্যুত্থানটা কিন্তু কোনো রাজনৈতিক দল সফল করতে পারে নাই। গণ অভ্যুত্থানটা রাজনৈতিক মানে অনেকে শুনতে এটা খারাপ লাগে, কিন্তু এটাই আসলে সত্য যে রাজনৈতিক দলগুলো ব্যর্থ ছিল দেখেই ঘরের একদম ছাপোষা মানুষরাও একদম রাস্তায় নেমে এসেছে। পড়া কথা না বলে এটুকু বলতে পারি, তারা নেতৃত্ব দিতে পারেনি। তো আম জনতা রাস্তায় নেমে এসেছিল দেখেই তো হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। এবং এই যে এইটাই ছিল ওখানে, যে একটা গুলি একটা মারলে একটা পরে,
বাকিটা যায় না, এই বাকিটা যায় না দেখেই কিন্তু হাসিনাকে যেতে হয়েছে। সো এই জন্য এইসব জোট বা এইসব রাজনীতির সময় বলতে আমি এগুলোই বুঝিয়েছি যে জনগণও কি চায়, জনগণের আকাঙ্ক্ষাটা কি, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে। সামনের ইলেকশনে আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যেটা দেখছি সেটি হলো যে আপনাদের প্রার্থী সংকট হতে পারে, কারণ আপনাদের প্রার্থী পরিচিত হতে হবে, প্রভাবশালী হতে হবে, একই সঙ্গে একটা রাজনৈতিক পরিচয় থাকতে হবে। আসলে কি তাই? অনেকটা তো মানে আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তো অবশ্যই আপনি যখন শহরের থেকেও আপনি যখন গ্রাম অঞ্চলে দাঁড়াবেন, মানুষ আশা করে যে ভোটে দাঁড়াচ্ছে প্রার্থী অনেক জনপ্রিয় হবে, প্রার্থীর অনেক লোকবল থাকবে, এটা একটা স্বাভাবিক ধারণা। এবং একদম অল্প সময়ের মধ্যে আত্মপ্রকাশ করার পরপরই খুব অল্প সময়ের মধ্যে আমরা জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে, সেটা গণপরিষদ নির্বাচন যেভাবেই হোক নির্বাচনের দ্বার প্রান্তে। সো অবশ্যই এটা অন্যতম একটা চ্যালেঞ্জ, কিন্তু আমি বারবার বলছি যে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, কারণ বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষজন আমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছে, যাদের মধ্যে এক ধরনের নেতৃত্ব দেওয়ার, আপনাদের অফিসে গেলে সেটা দেখা যায়, নেতৃত্ব দেওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, বাংলাদেশ নিয়ে কাজ করার একটা আকাঙ্ক্ষা আছে। আরেকটা যেটা আমি বলছিলাম যে স্থানীয় পর্যায়ে যে যার এলাকায় দেখা যায় তার জনপ্রিয়তা আছে, তার গ্রহণযোগ্যতা আছে, যে মানে নিজেকে ডেডিকেট করতে চায় দেশের জন্য, এরকম এরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে। একটা সিচুয়েশন এরকম হতে পারে, যেটা হয়ে থাকে সাধারণত, নতুন কিছু না। সেটি হলো ধরুন একটি বড় দলের প্রার্থী 3 জন 4 জন থাকলো, তারা তো 3 জন 4 জনকে দাঁড় করাতে পারবে না, করবে একজনকে প্রার্থী করবে, বাকি কেউ আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট হতে চাইবে, যেটা হয় আমাদের দেশে খুব প্রচলিত একটা ধারণা, একেবারেই পুরনো একটি ধারণা, নতুন কোনো কিছু নয়। এমন লোক যদি আপনাদের দলে যোগ দিয়ে প্রার্থী হতে চায়, আপনারা কি করবেন? সে যদি যোগ্য হয়, সৎ হয়, ওনার যদি ব্যাকগ্রাউন্ড পরিষ্কার হয়, দুর্নীতির কোনো অভিযোগ না থাকে, এবং গণ অভ্যুত্থান পন্থী হয় এবং বাংলাদেশপন্থী হয়, সব দিক বিবেচনায় যদি দলীয়ভাবে সিদ্ধান্ত হয় যে উনি যোগ্য, এবং অনেকের থেকে কম্প্যারিজন ওই জায়গায় অনেকের কম্প্যারিজনে, কারণ আপনি কয়েকটা স্পেশাল ক্রাইটেরিয়া দিয়েই কিন্তু সবাইকে মাপ করতে পারবেন না। আপনার এলাকা ভিত্তিক, আসন ভিত্তিক, জেলা ভিত্তিক এবং শ্রেণী ভিত্তিক কিন্তু তার শহরে একরকম, গ্রামে একরকম, প্রান্তিক অঞ্চলে আরেক রকম, এটা ডিফার করে কিন্তু। সো ওইটা যদি ওই সিচুয়েশন ভিত্তিতে যদি ওরকম মনে হয়, দলীয়ভাবে আমাদের ফোরাম আছে, তারা যদি মনে করেন আমরা সবাই মিলে এটা দিতে পারি। আর যদি মনে হয় যে না ওরকম হবে না, ওরকম যোগ্য না বা ক্রেডিবিলিটি, ক্লিন ইমেজ বিশেষ করে, হ্যাঁ ক্লিন ইমেজের পাশাপাশিও হচ্ছে যে অনেকের আরও অনেক ফ্যাক্টরও আছে, সো ওগুলো সব কিছুর মধ্যে যদি কোনোটাতে 19-20 হয় বা না মিলে, তাহলে তো সেক্ষেত্রে ওভাবেই হবে। এটা আসলে ডিফার করে, মানে জায়গা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিকও। আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার তাজনুবা জাবিন। ডাক্তার জাবিন, মোটা দাগে বলা হচ্ছে যে আপনারা নির্বাচন পেছানোর কোট আনকোট ষড়যন্ত্রে লিপ্ত, আসলে কি তাই? একেবারেই না, এটা আমরা খুব স্পষ্টভাবে বারবার বলছি, বিভিন্ন জায়গায় বলছি যে আসলে এই সংস্কার বা এই অন্তর্বর্তী সরকার, এই ব্যবস্থাটা সব কিছু, সময় বলেন, সংস্কার বলেন, সব কিছু গিয়ে কিন্তু আউটকাম হিসেবে নির্বাচন হবেই।
এটা আমার মনে হয় না অন্তর্বর্তী সরকারও নির্বাচনের ব্যাপারে কোনো গড়িমসি করবেন, যে দুইটা সময় ওনারা শুরু থেকেই বলছেন এই বছরের ডিসেম্বর অথবা সামনের বছরের জুনের, এই দুইটা সময়সীমার মধ্যেই নির্বাচন হবে এবং এনসিপিও নির্বাচন মানে কোনোভাবে পেছানো না, নির্বাচনের বিপক্ষেও না। এবং এই যে সংস্কারগুলো নিয়ে আমরা দাবি জানাচ্ছি, সংস্কারের রোডম্যাপ চাচ্ছি, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, এই উদ্যোগের মাধ্যমে জুলাই চার্টারের পরে যে একটা সব রাজনৈতিক দল একটা একই পেজে এসে পরবর্তীতে আমরা কিন্তু নির্বাচনটাই চাচ্ছি। আমরা খালি এই গণতান্ত্রিক একটা কাঠামোটাকে ফ্রেম দিয়ে, সুন্দরভাবে ফ্রেম দিয়ে তারপর আমরা নির্বাচনটা চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের দাবি। কিন্তু এটার পিছনে যে সময়সীমা আছে এটার মধ্যেই এটা সম্ভব, এবং অলরেডি অনেক কাজ কিন্তু সরকার এই সংস্কার কমিশনগুলো গঠন করে এবং এদের প্রতিবেদন দিয়ে অনেকখানি কিন্তু এগিয়ে আছি আমরা। সো যদি সদিচ্ছা হয় রাজনৈতিক দলগুলো, শুধুমাত্র সদিচ্ছা হলেই কিন্তু যেটুকু সময় আছে এর মধ্যেই এটা সম্পন্ন করে নির্বাচনে যাওয়া সম্ভব। ডাক্তার জাবিন, আমরা এই অনুষ্ঠানে অনেকের সঙ্গে একটা বিষয় আলোচনা করেছি, সেটি হলো যে যখন ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে তখন স্বৈরাচার চুপচাপ থাকে, কিন্তু যখন ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যে অনৈক্যের সুর দেখা দেয় তখন কিন্তু তারা গর্ত থেকে গলা বের করার চেষ্টা করে। বিশেষ করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি করা সম্ভব হয় এবং সেটি হচ্ছে, এটা হলো একটি দিক। কিন্তু রাজনৈতিক দলগুলো এটা জানার পরে এদের ভিতরে একদম শত্রুতা পরিণত হয়েছে। এই শত্রুতাটা দূর করার উপায় কি? কারণ ইদানিং আপনারা যে ভাষায় কথা বলছেন বা আপনাদের প্রতিপক্ষ যে ভাষায় কথা বলছে, আমরা লক্ষ্য করলাম যে পুরনো রাজনৈতিক যে প্রতিহিংসার ভাষা মিলে যাচ্ছে। এটা আসলে দুঃখজনক, কিন্তু আমি বলবো যে এনসিপির পক্ষ থেকে কিন্তু এটাকে প্রতিহিংসার ভাষা বলে পোট্রে করা হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা না। আপনি দেখেন, এই মূলত কথাটা শুরুই হয়েছে কিন্তু এই সংস্কার কেন্দ্রিক, এবং যে একটা এই সংস্কার ভার্সেস নির্বাচন, এই যে একটা মুখোমুখি দাঁড় করানোর, এইটার ফলেই কিন্তু সব তর্ক বিতর্ক। কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি যে এই সংস্কার এবং নির্বাচন মুখোমুখি না, এরা একদিকে। আমাদের কথাটা হচ্ছে যে সংস্কারের আউটকাম হিসেবেই নির্বাচন আসবে। এখানে কিন্তু আসলে প্রতিহিংসার রাজনীতি বলতে আমরা যখন বলি যে একজন, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই যে সম্প্রতি আমাদের আরেক যুগ্ম আহ্বায়ককে যাতে টকশোতে না ডাকা হয় সেজন্য হচ্ছে বিভিন্ন টিভি প্রডিউসারদেরকে বলা হয়েছে। তো এগুলো হচ্ছে এক ধরনের, আমাদের ওই যুগ্ম আহ্বায়ক ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন। হ্যাঁ, এবং আমি নিজেও কিন্তু, আমার সাথেও একজন বিএনপি পন্থী একজন গেস্ট ছিলেন, উনি আমি আছি দেখে, এবং উনি আমাকে খুব জুনিয়র মনে করেন, উনি অনুষ্ঠানের আগে এসে চ্যানেল থেকে চলে গেছেন। তো এই ধরনের মনোভাব বা এগুলো আসলে প্রত্যাশিত না। কিন্তু আমি যখন জাতীয় পর্যায়ে রাজনীতির কথা বলছি, আমরা কেন এই সংবিধানটার বেসিক চেঞ্জ চাই, আপনি দেখেন ওনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোকাট করেছে যে ওনারা জনপ্রশাসনের এতটার মধ্যে এতটাতে রাজি, ম্যাক্সিমাম ওনারা রাজি, কিন্তু ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং রাষ্ট্রের যে তিনটা অঙ্গ, আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে সমন্বয়, মানে তিনোটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে। ওইখানে কিন্তু একটা নেই, সেটা হলো সংবিধান সংস্কার এবং নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাব, ওই দুটো কিন্তু বাদ দেওয়া আছে, বাকিগুলোর ব্যাপারে হ্যাঁ, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যেই প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হবে, এই যে সাংবিধানিক রাষ্ট্রগুলা, নির্বাচন ব্যবস্থা, অ্যাটর্নি জেনারেল, নিরীক্ষক, মহাসচিব, দুদক, মানবাধিকার সরকারি কর্ম, এই সবগুলো সাংবিধানিক রাষ্ট্রের নিয়োগের কিন্তু প্রধান নিয়োগে কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আছে। রাষ্ট্রপতি যে বিচারপতি নিয়োগ দিবে ওটাও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে। বিএনপি কিন্তু 55 অনুচ্ছেদ নিয়ে কোনো কথাই কিন্তু বলেননি। আমরা কিন্তু বিগত দিনে দেখেছি যে 48/3 যে অনুচ্ছেদ আছে ওইটার ব্যবহার করে কিন্তু উনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, এবং আমরা তো জানি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এগুলো করা তো দূরে থাক, সামান্য কবর জিয়ারতও কিন্তু উনি করতে পারেন না। তাহলে এই যে সব ক্ষমতা ওনাকে দেওয়া, যে প্রধানমন্ত্রী হবে সে দলের প্রধানও হবে, সে সংসদের প্রধানও হবে, তাহলে কিন্তু এই সংসদে আপনি এই যে আইনসভার উপর নির্বাহী যে ক্ষমতার একটা পুরো
আওতাধীন, মানে এবং সব ক্ষমতা একটা অঙ্গ যে আরেকটা অঙ্গকে ব্যালেন্স করবে, এটা কিন্তু সম্ভব না। আপনি দেখেন সম্প্রতি ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পর অনেকগুলো নির্বাহী আদেশ জারি করেছে, তার মধ্যে ফেডারেল কোর্ট কিন্তু প্রায় 22-25টার মতো স্থগিত করে দিয়েছে। বলা হয় যে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী থেকেও ক্ষমতাধর, কারণ আমেরিকার প্রধানমন্ত্রী আইনসভা এবং বিচার বিভাগের উপর কিন্তু তার হাত নাই, সে শুধু নির্বাহী, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সব কিছুর উপর হাত আছে। তাহলে এই যে নির্বাচনের মাধ্যমে যাতে একটা নির্বাচিত, মানে আমাদের ব্যবস্থাটাই এমন যে সাংবিধানিক স্বৈরতন্ত্র, নির্বাচিত স্বৈরতন্ত্র আসে এই সাংবিধানিক ভাবে, তো এটাকে আমরা রোধ করতে চাই। তাহলে এখানে কিন্তু প্রতিহিংসার কিছু নাই। এবং আরেকটা যেটা, এই যে আইনসভায় যে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ যে একটা সংখ্যা, তাদের পুরো সরকারি দলের আধিপত্য, এইটাকে ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু আপার হাউসে পিয়ার কথা বলেছি। আরেকটা জিনিস আমি খুব বলতে চাই, এই যে দেখেন সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের কথা, এটা কিন্তু এখনকার দাবি না, এনসিপি এসে দাবিটা তুলছে না। 80-র দশক থেকে কিন্তু এই হাসিনা এরশাদ পতনের পর থেকে যখন আবার নির্বাচন পরিবেশ তৈরি হলো বাংলাদেশে, তখন ফরিদা আক্তার, উপদেষ্টা ফরিদা আক্তারের একটা বই থেকে কিন্তু আমরা এটা জানতে পারি, তখন বাংলাদেশের সব নারী সংগঠন, ঐক্যবদ্ধ নারী সমাজ নামে, তারা কিন্তু এই সংরক্ষিত নারী আসনে, বাংলাদেশ মহিলা সমিতি ছাড়া, যেহেতু তারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এই সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের কথা বলেছিল। এবং তারা তৎকালীন আওয়ামী লীগ এবং বিএনপি সভানেত্রীর সাথেও বসেছে। এবং কি আশ্চর্যজনকভাবে সেই 80-র দশক থেকে আজকে 2025 এই কয়েকটা সিটে দলীয় সংখ্যা বাড়ানোর জন্য, দলের ভার বাড়ানোর জন্য সংসদে এদেরকে একদম পুতুলের মতো, অলংকারের মতো এই সংরক্ষিত আসনগুলো রাখা হয়েছে। কি আশ্চর্যজনক! আপনি দেখেন এই যুগে এসেও মানে সংসদে পুরুষ সাংসদ নির্বাচিত হবে জনগণের দ্বারা, আর নারী সাংসদ নির্বাচিত হবে পুরুষ দ্বারা। মানে এটা কি ভাবা যায়? তাহলে কেন ওনারা বিএনপি এসবে একমত হচ্ছেন না? এটা কি খুব আশ্চর্যের বিষয় না? এখানে কি এটার দাবি যখন আমি তুলবো, এখানে আপনারা নারীর ক্ষমতায়ন বলেন, ওনাদের এই 31 দফা হয়েছে সে 2023 সালের 13 জুলাই। ওনারা যখন এই 31 দফা লিখেন, তখন কি ওনাদের মাথায় ছিল যে সামনে জুলাই গণ অভ্যুত্থান হবে? এটা তো একটা আউটডেটেড। তারা 31 দফার মধ্যে 24 নম্বরে খালি নারীর ক্ষমতায়ন নিয়ে লিখেছে। কিন্তু আপনারা যদি সংরক্ষিত আসনগুলাতে এভাবে সিলেকশন দেন, আপার হাউসেও যদি আবার এই সিলেকশন দেন, তাহলে তো নারীর ক্ষমতায়ন হবে না। আমার মনে হয় না যে আমাদের এই দাবিগুলাকে প্রতিহিংসা রূপে দেখা, এগুলো আসলে জাতীয় স্বার্থে আমরা এই যে মানে একটা ফ্যাসিস্ট যে ব্যবস্থা, আমরা এটাকে পরিবর্তন চাই এবং একটা গণতান্ত্রিক কাঠামো আসুক, এরপরে এটার অধীনে প্রবলেম হয়েছে ডাক্তার জাবিন, সেটি হলো গত 15.5 বছর একটানা এটি স্বৈরাচার শাসক থাকার কারণে এই স্বৈরতান্ত্রিক মানসিকতা এটা জন্ম হয়েছে। বলা হয় যে আওয়ামী খাসলত অনেকের মধ্যে ঢুকে পড়েছে, এবং এই অভিযোগও রয়েছে যে আপনাদের মধ্যেও সেই খাসলতের আসর খানিকটা রয়েছে। আসলে কি তাই? বিনয়ের সাথে এটাতে দ্বিমত করতে চাই, কারণ একজন দুজনের আপনি চোখ দিয়ে যদি পুরো রাজনৈতিক দলটাকে দেখেন এখানে কিন্তু আমাদের ফাইটটা দুই জায়গায় বলতে আমাদের কিন্তু এই বিদ্যমান অপসংস্কৃতির সাথে ফাইট দিতে হচ্ছে, সেটা আপনি এলাকায় বলেন, পার্টি ভিত্তিতে বলেন, আবার নতুন জনগণ পছন্দ করে স্বচ্ছ স্পষ্ট ব্যবস্থাও স্টাবলিশ করতে হচ্ছে এবং সেটা চর্চাও করতে হচ্ছে। সো আমাদের ফাইটটা কিন্তু দুই জায়গায়। আপনি যখন এলাকায় একটা দল যখন পেশি শক্তি প্রভাব খাটাবে, অর্থের প্রভাব খাটাবে, প্রতিপত্তির প্রভাব খাটাবে, ক্ষমতার প্রভাব খাটাবে, তখন আমাদের জনগণ, আমাদের নেতা গিয়ে যখন স্বাভাবিকভাবে কথা বলবে, তখন কিন্তু এই যে একটা ইমব্যালেন্স, একই জনগোষ্ঠীকে কিন্তু আমাকে কথা দিয়ে, আমার আশ্বাস দিয়ে তাকে কনভিন্স করতে হচ্ছে, আরেকজন কিন্তু অর্থ দিয়ে করছে। তাহলে আমার ফাইটটা কিন্তু দুই জায়গায়। আপনি দেখেন যে আমাকে এই পুরনো জিনিসটাও ভাঙতে হচ্ছে এবং এই পুরনো জিনিসটার সাথে আমাকে ফাইট করতে হচ্ছে। সো বাংলাদেশের আসলে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ঢুকে গেছে, আমি বলবো যে ভোটারদের মধ্যে বা জনগণের মধ্যে এই ধরনের একটা ইমেজ ঢুকে গেছে যে রাজনৈতিক দল মানেই অনেক প্রভাবশালী কিছু, এরা কখনো জনগণের ভালো করে না, এরা মানে এই প্রভাবটাই দেখায় বা এই পেশি শক্তিটাই দেখায়, তাদেরকে ভয় পেয়ে চলতে হবে। উল্টা যে তাদের জনগণকে ভয় পেতে হবে এটা কিন্তু তারা জানে না। সো এই মানুষকে যে বোঝানো যে আপনি আপনার প্রতিনিধি, আমি আপনার সেবা করব, এটা হয়েছে ভোটাধিকার নষ্ট হয়ে যাওয়ার কারণ। এবং এই 15 বছর কিন্তু এটা ছিল না, 15 বছর কিন্তু কম সময় না। সো পুরো
মানে ভোটারদের সাধারণ জনগণের যেভাবে নষ্ট হয়েছে এবং এই আওয়ামীকরণ বলেন বা বিরাট মানে একটা অপসংস্কৃতির একটা অনুপ্রবেশ বা পুরো স্টাবলিশমেন্ট, অনুপ্রবেশ বলবো না, স্টাবলিশমেন্টও হয়েছে। সো আমাদের ফাইটটাগুলো বিভিন্ন স্তরে স্তরে। সো এই পুরো প্রক্রিয়াটাতে চলতে চলতে যদি আপনি দুই একজনের কোনো কারণের যদি আপনি পুরো দলটাকে ইয়া করেন, সেটাতে আমি আসলে দ্বিমত জানাবো আর কি। ডক্টর তাজদোবা জাবিন, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।